দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলার সমসাময়িক। সকালবেলার সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলোচক জনাব অরক আলী হোসেন শাহিদী, নির্বাহী সম্পাদক, দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা সম্মানিত দর্শকদের যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখছেন। আহ, আপনি নিশ্চয় জানেন যে বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় সফরে রয়েছেন এবং উনি বর্তমানে অবস্থান করছেন মালয়েশিয়া এবং খুব সম্ভবত আজ রাতের মধ্যে উনি চীন সফরে যাবেন এবং চীন সফরে ওনার মৌ চুক্তি সহ 20টি চীনা যুদ্ধ বিমান কেনার একটা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং হতে পারে তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা। যখন ভারতের সঙ্গে আমাদের সীমান্ত উত্তেজনা তখন আসলে 20টি যুদ্ধ বিমান, চীনা যুদ্ধ বিমান যেগুলো অপারেশন সিন্দুরের মতো যে যুদ্ধগুলো হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের ছোট যুদ্ধ যদিও আমরা বলতে পারি সীমান্ত যুদ্ধ, সেগুলোতে খুব ভালো একটা ভূমিকা রেখেছে। এই যুদ্ধ বিমান কেনার ব্যাপারে চুক্তি হচ্ছে, কি বলবেন আপনি? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিদেশ সফরে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে মালয়েশিয়াতে রয়েছেন। আগামীকাল তিনি চীন সফর করবেন এবং সেখানে আপনি বলছেন যে 20টি যুদ্ধ বিমান ক্রয়ের একটি চুক্তি হবে এবং অন্যান্য প্রায় 20টি চুক্তি হওয়ার এমওইউ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, একটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সামাজিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, রাজনৈতিক চুক্তি, কূটনৈতিক চুক্তি এবং বাণিজ্যিক চুক্তি হবে, এইটা একটি রাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়া। তো এই দৃষ্টিকোণ থেকে চুক্তি হতেই পারে, কিন্তু 20টি যুদ্ধ বিমান ক্রয়টি চীনের সাথে একটি নতুন মেরুকরণ হতে পারে এবং সেটাকে এই মুহূর্তে আমরা ইতিবাচক ভাবেই দেখছি। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে আন্তর্জাতিক বিশ্বে অর্থাৎ চীন বলয়ের রাষ্ট্রগুলো এবং ভারত বলয়ের রাষ্ট্রগুলোর ভূমিকাটা আসলে কি, এটা আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। তবে কূটনৈতিক ভাবে এই মুহূর্তে যুদ্ধ বিমান কেনার বিষয়টি একটি নতুন সম্ভাবনা তৈরি করছে, আলোচনার তৈরি করছে। হয়তোবা মানে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত উত্তেজনা, সেই সীমান্ত উত্তেজনার মাঝে এই যুদ্ধ বিমান কেনাটা বাংলাদেশের জন্য নতুন শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে, এরকম কি? আসলে ভারতের সাথে সীমান্ত উত্তেজনা একটি দীর্ঘদিনের চলমান প্রক্রিয়া, কারণ দুটি দেশের মধ্যে সীমান্ত থাকলে দু দেশের মধ্যে নানা প্রকার রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তেজনা তৈরি হয়, দু দেশের যাতায়াতে তৈরি হয়, চোরাচালানে তৈরি হয়। আপনারা জানেন যে পুশিন এবং পুশব্যাগের মতো ঘটনা ঘটে এবং ভারত সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গাও এসছে, পার্শ্ববর্তী মায়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা এসছে। ইতিমধ্যেও দেখেন যে ভারত আমাদের দেশে কিছু ব্যক্তিকে পুশব্যাক করার একটি প্রক্রিয়া শুরু করেছে। আমাদের বিজিবি এবং সীমান্ত জওয়ানরা সেটা প্রতিহত করছে। তো এটা একটু উত্তেজনা আছে, সে উত্তেজনার সাথে এই বিমান ক্রয়ের কি সম্পর্ক আছে, হয়তো একটি ভূরাজনৈতিক সম্পর্ক তো থাকতেই পারে, এটা আছে। আপনার কাছে আমি জানতে চাই যে প্রধানমন্ত্রী তখন চীন সফরে আছেন, তখন বিএনপির সংসদ গোলাম মোহাম্মদ সিরাজ তিনি আজ সংসদে বলেছেন যে স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলেছেন সে কথাটি একটি যৌক্তিক কথা। দেখা, হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী ডিভোর্স হয়, আবার মিলন হয়, কিন্তু ভারত কি? ভারত হচ্ছে আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী রাষ্ট্র। তার ভারত আমাদের সীমান্তের 3 দিক দিয়ে রয়েছে এবং ভারতের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ সেই আমি বলবো যে 1969 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ থেকে ভারতের সাথে আমাদের একটি নিবিড় বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। সম্পর্ক রয়েছে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক। এই জায়গাগুলোকে আপনি
তো আহ, আহ, বিরোধপূর্ণ করার তো একটি দুঃখজনক ঘটনা হবে এবং এটা হতেই পারে না। এবং এটি কেন করবে? কারণ বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করছে এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সবার সাথে সুসম্পর্ক। তো সেই জায়গা থেকে মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন সেটা যৌক্তিক কথাই বলেছেন। সবশেষ আপনার কাছে জানতে চাই যে আপনি হয়তো জানেন যে বর্তমানে সিলেটে শাহজালাল রহমতুল্লাহের মাজারে যে দান বক্স সেটা নিয়ে বেশ উত্তেজনাকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সিলেটের আহ, সত্য সদ্য প্রত্যাহারকৃত যে ডিসি সালেওয়ার আলম আহ, উনি আসলে চেয়েছিলেন যে এই দান বাক্সগুলোর যে টাকাটা রয়েছে তা সরকারি ব্যবস্থাপনায় গণনা করতে এবং প্রকাশ্যে গণনা করতে, সেটা সেভাবে বন্টন করতে। এই সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আসলে তাকে প্রত্যাহার করা হয়। এই যে প্রত্যাহার করা হলো, কিভাবে দেখছেন আসলে? দেখুন, আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তিনি তার কোনো সন্তান ছিল না। প্রথমত তার কোনো সন্তান ছিল না, তিনি অবিবাহিত ছিলেন। হ্যাঁ। আমরা ইতিহাস যতটা জেনেছি সেই দৃষ্টিকোণ থেকে তার মৃত্যুর পরে তার মাজারের সামগ্রিক দায়িত্ব ব্যবস্থাপনা অর্থ সবকিছু কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। দেশের বহু মাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আপনাকে যদি এই মুহূর্তে আমি একটু উপমা দেই যে ফরিদপুরের আপনি বিসমিল্লাহ শাহ দরগা যে মাজারটি সেটা কিন্তু আপনার সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। তো জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক সারোয়ার আলম যিনি অত্যন্ত সৎ এবং দক্ষ এবং তার জীবনে সততার বহু পরীক্ষা দিয়েছেন, তিনি যে কথাটি বলেছেন যে এবারে এই দানের টাকা রাষ্ট্র থেকে এটি মাজারের নানা আয়োজনে নানা আহ, উন্নয়ন কাজে ব্যয় হবে এবং সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তাহলে অর্থের যে অপচয়, অর্থের যে একটি অপব্যবহার এটা হবে না। আমরা শুনছিলাম দীর্ঘদিন থেকেই যে মাজার কমিটি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একটি অলিখিত সম্পর্ক আছে এই টাকা ভাগ বাটোয়ারার। তো সেই জায়গাটায় সারোয়ার আলম যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি ইতিবাচক, কিন্তু তার পরের দিন তাকে যে প্রত্যাহার করা হলো এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে আপনার সংযুক্ত করা হয়েছে একজন উপসচিব হিসেবে। এই যে তাকে প্রত্যাহার করা হয়েছে ঠিক পরের দিনই এই যদি এই মাজার কেন্দ্রিক ঘটনা কারণে হয়ে থাকে তাহলে আমি এখানে একটু যোগ দিতে এটা অত্যন্ত দুঃখজনক। আজ কিন্তু মাজারের আমি জানি একটা অংশ, মাজারে যারা ফলো আপ যারা করে তাদের একটা অংশ ডিসি অফিসে গিয়ে আসলে মানববন্ধন করতেছিল যে তাকে প্রত্যাহারটা। হ্যাঁ, আমি খবরটি জানি, আমি দেখেছি যে এই যে সারওয়ার আলম যে সিদ্ধান্তটি নিয়েছেন এবং এই অর্থ রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে ব্যয় হবে এবং মাজারের উন্নয়ন হবে। তো রাষ্ট্রের উন্নয়নে থাকাটা তো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক, রাষ্ট্রের জন্য একটা সুখকর খবর। তো এই জন্য বেশ কিছু ধর্মপ্রাণ মানুষ যারা মাজারের সাথে একটা অংশ যুক্ত এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এই যে সরোয়ার আলমকে প্রত্যাহার করা নিয়ে কে প্রতিবাদ জানিয়েছে এবং তাকে পুনঃবহালের দাবি জানিয়েছে। এই দাবির তাদের যৌক্তিক কারণ রয়েছে, কারণ কোনো কিছু যদি সরকারের নিয়ন্ত্রণে আসে সেটাকে বাধাগ্রস্ত করাটা কিন্তু এক ধরনের দুর্নীতির সংকেত দেয়। আমি বলবো অবশ্যই যে এটি একটি দুর্নীতির পথকে প্রসারিত করে। আর দীর্ঘদিন তো আমরা শুনেই আসছিলাম যে মাজারের অর্থ নানাভাবে তসরুপ হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাজার কমিটির মধ্যে। সেই জায়গা থেকে এটি যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তাহলে সমস্যাটা কার হতে পারে? যদি কেউ এটাকে প্রতিবাদ করে তাহলে বলবো সেখানে দুর্নীতিটাকেই প্রশ্রয় দেওয়ার একটি শামিল। আর একটি বিষয়, আপনি চীন সফরের আগে একটি কথা বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকালীন সময় তিস্তার বিষয়ে আলোচনা হতে পারে এমন একটি কথা আমার মাথায় এসছে। আপনি এটাকে কিভাবে দেখবেন জানি না বা প্রশ্ন করবেন কিনা জানি না। তারপর আমি এই কথাটি বলবো যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তার পতনের কিছুদিন আগে যখন ভারত চীন সফর করছিলেন তখন কিন্তু এরকম একটি তিস্তা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সর্বশেষ আলোচনা হয়নি খুব সম্ভবত।
মানে ফলপ্রসূ আলোচনা না, হয়। কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। চীন তিস্তার বিষয়টি নিয়ে একটি ব্যারেজ করবে এবং এটি আলোচনা সূত্রপাত হয়েছিল। ঠিক ওই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি বিবৃতিও দিয়েছিলেন। তো আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অত্যন্ত অভিজ্ঞ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, তিনি যে এমওইউ করবেন চীনের সাথে, সেটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মঙ্গলের জন্যই করবেন, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আজ অনেক বিষয় নিয়ে কথা হলো এবং আমরা আশা করি যে এই সবশেষ যেটা বললেন যে সিলেটের শাহরিয়ার রহমাতুল্লাহ মাজারের যে ঘটনা, সে ঘটনায় যে যে স্বার্থের যে ব্যাপারটা রয়েছে সেটা থেকে বেরিয়ে এসে একটি সরকারি ব্যবস্থাপনায় মাজারের যে টাকা রয়েছে সেগুলো চলে আসুক, যেটা আমরাও প্রত্যাশা করি এবং আমাদের এই এপিসোড থেকে দর্শকদের হয়তো একই যে প্রত্যাশা, সে প্রত্যাশা থাকবে। নিশ্চয়ভাবে সময় দেওয়ার জন্য আপনাদের থেকে কৃতজ্ঞতা। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকের স্টুডিওতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সমসাময়িকের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।